সালমান শাহর প্রথম নায়িকা মৌসুমী, আমি আজকে প্রথমবার বলছি। মৌসুমী অনেক কিছু বলে, আমার ছেলের ছোটবেলার বন্ধু, সে সমবেদনা জানানো উচিত ছিল না? পুরো এফডিসির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে নাই, কেন আসে নাই? ভেতর করা ডিম থেরাপিতে বেইমান ডন একে একে উগরে দিচ্ছে সেই কালরাতের সব ভয়ঙ্কর সত্যি। বাঁচার জন্য শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ? ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতেই এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহর স্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সালমান দীর্ঘ 29 বছর পর একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হয়েছে খলনায়ক ডনকে, এবার ফেসে যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সালমান শাহর প্রথম নায়িকা মৌসুমী, আমি আজকে প্রথমবার বলছি। মৌসুমী অনেক কিছু বলে, আমার ছেলের ছোটবেলার বন্ধু, সে সমবেদনা জানানো উচিত ছিল না? পুরো এফডিসির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে নাই, কেন আসে নাই? কি কারণ? মৌসুমী কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না? একান্ত উচিত ছিল না? আমার ছেলেটা মারা গেছে, তোর নায়ক, তুমি আসলে কি ফেসে যাইতি? এটা প্রথমে এক নম্বর আছে সালমান শাহর স্ত্রী সামিরা হক, তারপরে তার আজিজ মোহাম্মদ বাহাই, ও কিন্তু ভাই না, বাহাই, আজিজ মোহাম্মদ বাহাই, তারপরে লুসি হক সামিরার মা, তারপরে ডনের সাথে যারা একটা গ্রুপ ছিল, যাদের কথা বলেছে ওই রিজবি, আমি সবার নাম এখন বলতে পারবো না, ওইখানে 11 জনের নাম দিয়ে, এবং গং আছে 11 জন না, এটা 100 জন বা 70 জনের উপরে যাবে তালিকা। এই গংরা কারা কারা হতে পারে? এই গং বলতে ওই তো বললাম আমি, এখানে মুস্তাক আসবে, তার হাজবেন্ড যার সাথে বিয়ে হয়েছিল, সালমানের বন্ধু ছিল, ঘরে ছিল, তার সাথে বিয়ে হলো কেন? ওখানে তার সাথে এটা নিয়ে পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল। ডনের সাথে ওখানে আরও অনেকেই আছে, যেমন ফিল্মি সিন্ডিকেটের কারণে আমার ছেলে মারা গেছে, বাদল খন্দকারের নাম এখানে আছে এজাহারে, ফিল্মের অনেকের নাম আসবে, শাহ আলম কিরণ, তারপরে আরও আছে, নাম এখন আমি বলতে চাচ্ছি না। আর সোহানুর রহমান সুশান্ত মারা গেছেন, আনন্দ ফিল্মসের সিরাজুল ইসলাম, সুকুমার রঞ্জন, যেখানে শোনা যায় ভারতের ইয়ে দিয়ে মারা হয়েছে, তো উনি ভারতের লোক ছিলেন এবং এমপি ছিলেন, বনোজ কুমারের খুব কাছের লোক ছিলেন। তো এই হলো এই আর মাঝখানে বলতে হয় যে বনোজ কুমার আমার পিবিআইয়ের কর্তা ছিলেন, হয়তো কর্মকর্তা, উনি যে সাজানো নাটকটা করেছেন, এখন জানা যাচ্ছে তিনিও ভারতীয় ছিলেন, তার ভারতীয় পাসপোর্টও ছিল। আপনি কি বলতে চাচ্ছেন যে ভারতীয় একটা ইন্ধন ছিল তার হত্যার ক্ষেত্রে? আছে, কারণ আজিজ মোহাম্মদ ভাই একজন যখন খুব কর্মক্ষম, মানে খুব পাওয়ারফুল লোক, ওরা তো মাফিয়ার সাহায্যে চলে, তো কিছু করে, তখন তারা নিজের হাতে তো কিছু করে না, কাউকে ভারতীয় মানুষ নিয়ে কাউকে দিয়ে তারা এভিডেন্স রাখে না, তারা ওইভাবেই কাজ করায়। বিনোদনে যিনি সালমান শাহর কো আর্টিস্ট যারা ছিলেন, শাবনূর, মৌসুমী সহ বিভিন্ন নায়িকারাও ছিলেন, নায়করা ছিলেন, তারা আসলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন, অতীতও জানিয়েছিলেন। তারা আসলে এই যে তাদের যে অবস্থান এবং তাদের বক্তব্য, এগুলো একটু দুয়াশার মতো মনে হয়। আপনি কি এটা কিছু বলবেন? এখানে দুয়াশা ঠিক আছে, দুয়াশা তো অবশ্যই আছে, এরা সবাই প্ল্যান না করলে একটা মানুষ মরে কেমনে? এফডিসি শেষ, এফডিসিতে কেউ আসতেছে না কেন? এই প্রশ্নের উত্তর পেলেই সব পাওয়া যাবে, কারণ এফডিসি নিরাপদ না, বিভিন্ন কারণ আছে, এটা ফিল্মি সিন্ডিকেট অনেক জড়িত আছে। আমার এই মামলায় আরও অনেকের নাম এসে যাবে, অটোমেটিক্যালি এসে যাবে, কারণও বুঝাই দেওয়া যাবে কেন। এখানে আমার সালমান শাহর প্রথম নায়িকা মৌসুমী, আমি আজকে প্রথমবার বলছি। মৌসুমী অনেক কিছু বলে, আমার ছেলের ছোটবেলার বন্ধু, সে কিন্তু আমার ছেলে তখন কোথায়, যখন খুলনার কথা বলে, খুলনায় আমার ছেলে 4 বছর 5 বছরের ছিল, তো 5 বছরের একটা শিশু কি বন্ধুত্ব বুঝে? হ্যাঁ, ও মেয়ে তো বয়সে একটু বড়, মিথ্যা কথা বলার তো কোনো কারণ নাই, নিজেকে ফলাও করার জন্য মিথ্যা বলতে অনেকবার নিষেধ করেছি, বলা উচিত না। এখন আমার আজকে কয়েকদিন থেকে এগুলো আমার মনে আসতেছে, যেমন শাবনূর, তারপরে মৌসুমী, তারপরে শাবানা, তারপরে আমি শাবানা, আমাকে ওখানে তারা খুব করছে, আমি যখন লাশ নিয়ে গেলাম, কিন্তু পরে তো তারা আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, সমবেদনা জানানো উচিত ছিল না? পুরো এফডিসির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে নাই, কেন আসে নাই? কি কারণ? মৌসুমী কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না? একান্ত উচিত ছিল না? আমার ছেলেটা মারা গেছে, তোর নায়ক, তুমি আসলে কি ফেসে যাইতি? কারণ তাদের ভিতরে আমার এখন প্রশ্ন, এবং এখন আমি কোর্টে আমি জিজ্ঞেস করব কেন তারা আসেনি, এটা জবানবন্দিটা তারা কোর্টে এসে দেখ, থানায় এসে দিতে হবে। মৌসুমী, আজকে শাবনূর, তুমি আমার সাথে আমার মেয়ের মতন ছিলা, অনেক সময় মেকআপের প্রবলেম, এটা প্রবলেম, আমার ছেলে বলতো, আমি বলে দিতাম, তুমি তোমার মাকে নিয়ে তো আসতে পারতা, তুমি যদি জড়িত না হও। কিন্তু আমরা তো পরে আলামত টের পেয়েছি যে তুমি আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্য মৌসুমী কেউই আসে না, কারণ আজিজ মোহাম্মদ ভাইয়ের
আন্ডারে ছিল সবাই। আমি যদি মরে যাই, আমি যদি আর মামলা আর আগাতে না পারি, আমি এতটুকু করে গেলাম, আমি এটা প্রমাণ করে গেলাম। আল্লাহ আমাকে সাহায্য করেছেন আপনাদের সাহায্যে, যে তাকে করা হয়েছে। এটা প্রথম আমাদের সম্মানিত হলাম। আমার ছেলেকে অপবাদ দেওয়া হয়েছিল, অপবাদ প্রথমভাবে খণ্ডন করা হলো। এবং যদি না পারি আপনারা মামলা চালায় যাবেন। আমার আরেকটা ছেলে রয়েছে, তার দিকে খেয়াল রাখবেন। এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমার ভাই আমার পক্ষে বাদী হয়েছে, তার নিরাপত্তার প্রয়োজন। আমাদের দিকে যেন দৃষ্টি রাখা হয়, আমার মামলাকে যেন প্রভাবিত কেউ না করেন। এবং আমি থানাকে এখন ইনফর্ম করব, 48 ঘন্টা পার হয়ে গেছে, আসামিদের কোনো আমি এই আলামত দেখছি না, এবং কার্যকরী প্রস্তুতি নেওয়ার দরকার। ইমিডিয়েট যেন তা করা হয়, আমার আসামি যেন কোনোভাবে দেশ ত্যাগ না করতে পারে। আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ 30 বছর পর আজ সেই কালপ্রিটদের ওপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর কড়া ডিম থেরাপিতে বেইমান ডন একে একে উগরে দিচ্ছে সেই কালরাতের সব ভয়ঙ্কর সত্যি। বাঁচার জন্য শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ, ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতেই এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহর স্ত্রী সামিরা। পাপ যে বাপকেও ছাড়ে না, এবার তা হাড়ে হাড়ে টের পাবে এই কালপ্রিট। দুনিয়াতেই এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সামিরার জন্য, যা দেখলে শিউরে উঠবে সবাই। আল্লাহর গজব থেকে এবার কোনোভাবেই রেহাই পাবে না সে। আশরাফুল হক ডন এক সময়কার রূপালী পর্দার নাম করা ভিলেন। বাস্তবের জীবনেও সে যে এত বড় এক পিচাস তা কে জানত। দীর্ঘদিন সবার চোখের আড়ালে লুকিয়ে থাকার পর এই চতুর খেলোয়াড় ফোন দিয়ে এটেছিল দেশ ছেড়ে পালানোর। ওমরা পালনের নাম ভাঙিয়ে পবিত্র ভূমির কথা বলে সৌদি আরবে যাওয়ার বিরাট এক ফাঁদ তৈরি করেছিল সে। ভেবেছিল এমন ভেলকিবাজি করে পার পেয়ে যাবে, কিন্তু পাপের ভারে যখন পাল্লা ভারী হয়ে যায় তখন ঠিকই ধরা পড়তে হয়। ঢাকা এয়ারপোর্টে দেশ ছাড়ার জন্য যখন সে ইমিগ্রেশনের সামনে দাঁড়ায়, ঠিক তখনই ঘটে যায় বড় এক নাটক। তার পাসপোর্টের তথ্যে বিপদের সংকেত বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে দায়িত্বরত স্পেশাল অফিসাররা। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় সিআইডির একটি বিশেষ টিম। চোখের পলকে পুরো এলাকার পরিবেশ থমথমে হয়ে যায় এবং পাকড়াও করা হয় এই কালসাপকে। তবে আসল চমক হলো, ডনের এই পালানোর গোপন খবরটি কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি, আর অতি কাছের কোনো এক আপনজনই পুলিশকে এই খবর দিয়ে দেয়। বাতাসে এমন কথাও ভাসছে যে এই ঘটনার পেছনে অভিনেতা ডিপজলেরও কোনো না কোনো ভূমিকা থাকতে পারে। তবে সবচেয়ে বড় ঘটনা ঘটছে এখন জেলের ভেতর। সেখানে রিমান্ডে কড়া ডিম থেরাপি পড়তেই ডনের চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছে বলে শোনা গেছে। এমনকি নিজের চামড়া বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরার সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই শয়তানের দোসর। ডনের এই কবুলনামা থেকে যে গা শিউরে ওঠা সত্যি সামনে এসেছে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 96 সালের 6 সেপ্টেম্বরের সেই কাল রাতে। সে সময় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন সালমান শাহ। কোটি তরুণীদের স্বপ্নের রাজপুত্র তিনি। কিন্তু ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখনই জনপ্রিয় তারকার নিথর দেহ পাওয়া যায়, তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে নিজের ইচ্ছায় পৃথিবী ছাড়ার একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দেশের কোটি কোটি ভক্তের মনে তখন একটাই প্রশ্ন ছিল, এটি কি সত্যি স্বেচ্ছায় বিদায়, নাকি ভালোবাসার মুখোশ পরে বোনা হয়েছিল এক নির্মম নীল নকশা? তবে হঠাৎ করেই 20 বছরেরও বেশি সময় ধরে ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানার একটি ভাইরাল ভিডিও বার্তা। সেই ভিডিওর পরই একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। রূপালী পর্দার গল্পকেও হার মানানো এক জঘন্য চক্রান্তের কথা জানতে পারে সবাই। তবে এর আগেও, অর্থাৎ সবচেয়ে বড় বোমা ফাটে 97 সালের জুলাই মাসে। সে সময় মামলার অন্যতম আসামি রিজভি পুলিশের খাঁচায় বন্দী হয়। আদালতে 164 ধারায় দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রিজভির সেই কথা অনুযায়ী স্বপ্নের নায়ককে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার। আর এই জঘন্য চুক্তির মাস্টারমাইন্ড ছিল খোদ সালমানের স্ত্রী সামিরার নিজের মা লতিফা হক। চুক্তির শর্ত ছিল একেবারে পরিষ্কার, কাজের আগে অগ্রিম হিসেবে দেয়া হবে 6 লাখ টাকা, আর সালমান শাহের নিথর দেহ দেয়া হবে বাকি 6 লাখ টাকা। রিজভির বয়ান থেকে আরও জানা যায়, সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিল 4 নম্বর আসামি ডন ডেভিড, ফারুক জাবেদ সহ একদল ভাড়াটে অপরাধী। টাকার লোভে অন্ধ হয়ে এই মির্জাফরের দল শয়তানের চুক্তিতে হাত মিলিয়েছিল। রুবি সুলতানার ভিডিওতেও এই একই কথার মিল পাওয়া যায়। তার মতে এই নরপিচাসের দল সালমানের ফ্ল্যাটে ঢোকার আগে নাকি ওই রুবির ফ্ল্যাটেই বসে সব গোপন ছক কষেছিল। আর সেই ভয়ঙ্কর ছক কষার পরই নেমে আসে সেই কাল রাত। তবে সবার মনে যুগ যুগ ধরে একটা
প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেষ মুহূর্তে বাঁচার জন্য কি করেছিলেন সালমান শাহ? এত শক্তিশালী একজন মানুষ কেন নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করতে পারলেন না? তবে চরম সত্যটা শুনলে আজ যে কারো বুকের ভেতরটা কেঁপে উঠবে। আসল ঘটনা হলো বাঁচার জন্য তাকে কোনো সুযোগই দেয়া হয়নি। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন একদম শান্ত ও অচেতন অবস্থায় ঘুমাচ্ছিলেন সালমান। এই তারকা ঘুণাক্ষরেও টের পাননি তার সবচেয়ে কাছের মানুষরাই তাকে চিরতরে শেষ করে দেওয়ার ফাঁদ পেতে রেখেছে। আর কি সুযোগ বুঝে মুহূর্তেই ঘরের দরজার আড়াল থেকে হায়নার মতো লাফিয়ে পড়ে ওই পাষণ্ডের দল। ফারুক তার পকেট থেকে বের করে আনে একটি বিষাক্ত ক্লোরোফর্মের শিশি। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো স্ত্রী সামিরা নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই বিষাক্ত জিনিস চেপে ধরে স্বামী সালমানের নাকে। অর্থাৎ বাঁচার জন্য শেষ কয়েক মিনিটে সালমান শাহ লড়াই করার বিন্দুমাত্র সুযোগও পাননি। বিষাক্ত গ্যাসে যখন তিনি ছটফট করছিলেন তখন ঘরের ভেতর থাকা 5 থেকে 6 জন লোক তাকে শক্ত করে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে দাঁড়ায় চলচ্চিত্র প্রযোজক ও মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। সে ঘরে ঢুকেই সালমানের দুপাশ শক্ত করে চেপে ধরে এবং শরীরে একটি ফাঁকা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন পুশ করে। এই জঘন্য কাজে সরাসরি সাহায্য করেছিল সামিরা এবং তার মা লতিফা হক। সালমানের শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে তখন ড্রেসিং রুমের ভেতর থেকে একটি মই টেনে আনা হয়। ডন এবং তার সহযোগীরা আগে থেকেই সাথে করে নিয়ে এসেছিল প্লাস্টিকের শক্ত দড়ি। সেই দড়ি দিয়েই ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়া হয় জনপ্রিয় তারকাকে। এত বড় জলের মতো পরিষ্কার জবানবন্দি এবং এতগুলো কালপ্রিটের নাম প্রকাশ্যে আসার পরও তদন্ত সংস্থাগুলোর ভূমিকা ছিল রীতিমতো হাস্যকর। এই ঘটনার 1 বছর পর সিআইডি রিপোর্ট দেয় যে সালমান শাহ স্বেচ্ছায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপর দীর্ঘ 12 বছর পর যখন জুডিশিয়াল রিপোর্ট সামনে আসে সেখানেও একই গদবাধা মিথ্যা নাটক সাজানো হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো জবানবন্দিতে যাদের নাম সরাসরি উঠে এসেছিল সেই আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, লতিফা হক কিংবা ডনকে কোনোদিন রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনই মনে করেনি তারা। তবে সালমানের মা নীলা চৌধুরী ও পুরো পরিবার বারবার আদালতের এই রিপোর্টের উপর নারাজি আবেদন দেন। 2015 সালে র্যাবকে যখন নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় তখন আইনি ঝামেলার কথা বলে আবারও সেই তদন্ত থামিয়ে দেওয়া হয়। এরপর 16 সালে মামলাটি নিম্ন আদালতে ফেরত গেলে নতুন দায়িত্ব পায় পিবিআই। 20 সালে পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয় সেখানে চরম চালাকি করে জনপ্রিয় নায়িকা শাবনূরকে বলির পাঠা বানানো হয়। দাবি করা হয় শাবনূরের সাথে অতি অন্তরঙ্গতা এবং স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে সালমান এই পথ বেছে নিয়েছেন। কিন্তু সালমানের পরিবারের সোজা দাবি স্ত্রী সামিরা হকের সাথে চিত্রজগৎ ও বাইরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নোংরা ও অনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল। আর এই পরকীয়ার গোপন সত্যি জেনে ফেলাতেই সালমানকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে। নিজেদের পিঠ বাঁচাতে এবং মূল ঘটনা থেকে সবার নজর ঘোরাতেই শাবনূরকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল সামিরা ও ডনরা। সালমানের পরিবারের এই দাবির কারণে পরবর্তীতে আদালত পিবিআই এর সেই চূড়ান্ত প্রতিবেদন সরাসরি বাতিল করে দিয়ে এটিকে একটি পরিকল্পিত চক্রান্ত হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ আক্ষেপ করে বলেছিলেন আসামি রিজভী যখন জেলে ছিলেন তখন তাকে রিমান্ডে নিয়ে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে 24 ঘন্টার মধ্যেই পুরো জট খুলে যেত। কিন্তু অদৃশ্য কোনো এক মহাশক্তির ইশারায় এই ভয়ঙ্কর অপরাধীদের সবসময় আড়াল করে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত পাপের ঘোড়া একসময় ঠিকই পূর্ণ হয়। গতকাল ডনের গ্রেপ্তারের মধ্য দিয়েই সেই মহাশক্তির মুখোশ খসে পড়তে শুরু করেছে। জেলের ভেতর কড়া ডিম থেরাপিতে এই পাষণ্ড এখন সামিরার সব নোংরা চাল ফাঁস করে দিচ্ছে। এত বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা সামিরার জন্য এখন উল্টো দিন গোনা শুরু হয়ে গেছে। তার বাঁচার সব আশা এখন শেষ। পালানোর আর কোনো পথ খোলা নেই তার সামনে। এতদিনের জমানো অতীত কর্মের কড়া মাসুল তাকে দুনিয়াতেই দিতে হবে। সৃষ্টিকর্তার বিচার যে কতটা ভয়াবহ হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাবে এই ভয়ঙ্কর চক্রের প্রতিটি সদস্য। কারণ প্রকৃতির বিচার বড় কঠিন জিনিস। আজ ডন ধরা পড়েছে আর কাল হয়তো সামিরার হাতেও হাত কড়া পড়বে। এই চরম পরিণতি দেখার অপেক্ষায় আছে দেশের প্রতিটি মানুষ। কাল রাতের সেই নীল নকশার আসল সত্য এবার সবার সামনে দিনের আলোর মতো ফুটে উঠবে। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিওর সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।